তুমি তাসনিয়া ফারিন ফার্স্ট লেয়ারে ছিল, তুমি সেকেন্ড লেয়ারে অভিনয় করেছো যে আমি আমার শহরে কাজ করছি, আমি মেন প্রোটাগনিস্ট থাকবো। না না, আমরা আমরা তিনজন, যদিও আমাদের তিনজন একসাথে কোনো সিন ছিল না, বাট আমরা তিনজন অন সেট অনেক হ্যাং আউট করেছি, অনেক ফান ছিল ওদের সাথে কথা বলতে। আর না, আমি জাস্ট খুবই হ্যাপি ছিলাম যে আমাকে কাস্ট করা হয়েছিল। আর চরকিতে এটা আমার ফার্স্ট টাইম একটা ফিল্ম গিয়েছে। অনেস্টলি বাংলাদেশি কাজ আমি দেখি না। যখন আমি দেখা শুরু করেছিলাম, বাংলাদেশের অনেক নেগেটিভ সাইড গুলো দেখানো হয় আর কি মিডিয়াতে। আর আমি বাংলাদেশকে এরকমই ভালোবাসতে চাই, মানে দূর থেকে। ঢুকলো আর কি ছোটবেলা থেকে, যতদূর আমি রিমেম্বার করতে পারি, মেবি 4 বছর 5 বছর বয়স থেকে আমি অলওয়েজ অভিনেত্রী হতে চেয়েছিলাম। একদম ছোটবেলা আমি ভান করতাম যে আমি কোন একটা সিন এরকম করছি। না, আমার তো অবশ্যই ইচ্ছা সব ধরনের অভিনয় করতে। অফার গুলো ওই টাইপেরই আসে, কারণ সবাই ওভাবেই আমাকে দেখে। কিন্তু হ্যালো বাংলাদেশ ধরো, যেটা সবচেয়ে ভাইরাল হয়েছিল, ওটার পরেও অনেক সিমিলার স্ক্রিপ্ট এসেছিল, কিন্তু ওগুলো আমি সব না করেছি, কারণ আমি ওভাবে আপনি যেরকম বললেন টাইপ কাস্ট হতে চাইনি। আর অনেক গ্যাপ পড়ে গেছিল, কিন্তু অ্যাটলিস্ট সেম টাইপের অভিনয় অ্যাটলিস্ট হয়নি আর কি। ডিফারেন্সটা হ্যাঁ, জামিল এর সাথে ওইটা ভাইরাল হয়েছিল। আর একটা সিন ছিল যে না আমি সুগার খাবো, না আমি চিনি খাবো, এই টাইপের কয়েকটি সিন ছিল আর কি, ভাইরাল হয়েছে। না, ওভাবে কোনো এফেক্ট আমাকে পার্সোনালি আমি ফিল করিনি, যেহেতু আই গেস আমি সিডনিতে থাকি, সো অনলাইনে বোঝা যায় না যে আমাকে নিয়ে কথা হচ্ছে কি না, আই ডোন্ট নো। সো আমার পার্সোনালি ওরকম এফেক্ট হয় না। আর ইয়া, সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শোতে। একই সাথে অনুষ্ঠানটি দেখছেন এবং দেখবেন মোট 6টি প্ল্যাটফর্মে: এটিভি ইউএসএ, স্বাধীন মিউজিক, অ্যাপ শো, চ্যানেল আইসক্রিম এবং আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে। আজকে যার সাথে কথা বলবো তার ছবি ডিসপ্লে দেখছেন এবং আমিও একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছি। ওর নাম রূপন্তী। বেশ কবছর ধরেই অভিনয়ের সাথে জড়িত, অস্ট্রেলিয়ায় থাকে, বাট বুকে মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করে এটুকু বোঝা যায় ওর অভিনয় এবং অভিনয়ের প্রতি নেশার কারণে। বেশ কিছু নাটক ওর এখনকার প্রচলিত শব্দ ভাইরাল হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে, অনেকের প্রশংসাও পেয়েছে। এবং যে কারণে ডেকেছি সেটা হচ্ছে সম্প্রতি বলিউডের একটি চলচ্চিত্রে মেইন প্রোটাগনিস্ট হিসেবে কাজ করছে ইন্দিবিন্দির ছবিতে, যেটি ডিসপ্লেতে কিছু ছবি দেখছেন। বাকিটা জানবো যে ওর অভিনয়ের প্রতি ভালোবাসা, টান এবং আগামীর পরিকল্পনা। রূপন্তীকে আমি আজকে স্বাগত জানাচ্ছি আমার সাথে। রূপন্তী, কেমন আছো? জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। যে কোনো গুড নিউজে খুব ভালো লাগে। খুব কমন কিছু প্রশ্ন প্রথমে করতে চাই, তার আগে বলতে চাই যে এমনি অভিনয় নেশাটা কিভাবে মাথায় চাপলো? এটা মাথায় ঢুকলো আর কি ছোটবেলা থেকে, যতদূর আমি রিমেম্বার করতে পারি, মেবি 4 বছর 5 বছর বয়স থেকে আমি অলওয়েজ অভিনেত্রী হতে চেয়েছিলাম। একদম ছোটবেলা আমি ভান করতাম যে আমি কোন একটা সিন এরকম করছি অভিনয় করে, তারপর আমি টক শোতে এরকম ইন্টারভিউ দিচ্ছি। আমি ছোটবেলা থেকে যেরকম বাচ্চারা খেলাধুলা করে ওরকম আমি এভাবে আর কি। সেক্ষেত্রে বাবা মায়ের কোনো প্রভাব কেমন ছিল? সাপোর্ট? ওরা অনেক অনেক সাপোর্ট দিয়েছে। ছোটবেলা থেকে আমি অডিশন দিয়ে যাচ্ছি, সো ওরা আমাকে সবসময় ধরো ঘন্টার পর ঘন্টা আমাকে ড্রাইভ করে নিয়ে যেত বিভিন্ন জায়গায়। সো অলওয়েজ ওরা 100% সাপোর্ট দিয়েছে। আচ্ছা। তোমার প্রথম ক্যামেরার সামনে কত বছর হলো প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছো? আমার প্রথম নাটক ছিল আন্টি, এটা সাগর জাহানের ডিরেকশন ছিল। আর ওটা বাংলায় যায় না, 2013 ছিল। অসুবিধা নেই, আমরা বাংলা ইংলিশ মিলাই করবো। কিন্তু ধরো তুমি সিডনিতে থাকো, ঢাকার কাজগুলো করছো, এই কানেকশনসটা কিভাবে তৈরি হলো? ধরো সাগর জাহান ঢাকায় কাজ করে। জি, আমি জন্ম থেকে সিডনিতে, সো আমি বর্ন এন্ড ব্রট আপ অস্ট্রেলিয়ায়। আর বাংলাদেশে জাস্ট আমি স্কুল হলিডের সময় গিয়েছিলাম,
আর মাহফুজ আমাদের সাথে অলরেডি পরিচিত ছিল, কারণ ওনার ওয়াইফ ওরা সবাই রাইট। সিডনিতেই থাকতো আর কি। তো হ্যাঁ, ওনার হচ্ছে একটা ফরেনার মেয়ে টাইপের একটা ক্যারেক্টার দরকার ছিল, সো কোনোভাবে কথা বলতে বলতে হয়ে গেছে। তারপর থেকে আরো অফার পেলাম আর কি। কিন্তু ধরো এই যে ফরেনার মেয়ে, মানে তুমি শুধু কি ফরেনার বাঙালি এই টাইপের একটা টাইপড হয়ে যাচ্ছিলে না? মনে হচ্ছিল যে আমাকে এই জন্য ডাকছে না, আমি সুন্দরী প্লাস আমি ফরেনার, এই কারণে ডাকছে, এই টাইপের ভেতরে ছিল নাকি অভিনয়টাই করতে চাইতে, সব ধরনের অভিনয় কোনটা? না, আমার তো অবশ্যই ইচ্ছা সব ধরনের অভিনয় করতে। অফার গুলো ওই টাইপেরই আসে, কারণ সবাই ওভাবেই আমাকে দেখে। কিন্তু হ্যালো বাংলাদেশ ধরো যেটা সবচেয়ে ভাইরাল হয়েছিল, ওইটার পরেও অনেক সিমিলার স্ক্রিপ্ট এসেছিল, কিন্তু ওগুলো আমি সব না করেছি, কারণ আমি ওভাবে আপনি যেরকম বললেন টাইপ কাস্ট হতে চাইনি। টাইপকাস্ট হয়ে যাচ্ছে, আর রাইট। অনেক গ্যাপ পড়ে গেছিল, কিন্তু অ্যাটলিস্ট সেম টাইপের অভিনয় অ্যাটলিস্ট হয়নি আর কি। তো দেখ, কিন্তু এই যে ভাইরাল হয় বেশ কিছু ক্লিপিংস, প্রথমে আসলে তোমাকে প্রথমে খুঁজে পাই, আমরাও খুঁজে পাই যে বাবা এত ন্যাচারাল অ্যাক্টিং করে মেয়েটা। তো ভাইরাল হলে কি কি লাভ হয় বলো তো? মানে খুব কানেকশন তৈরি হয়, অনেকে উইশেস দেয়, আর কি কি ডিস্টারবেন্স তৈরি হয়, কেমন লাগে ভাইরাল হলে? প্রথম যখন ভাইরাল হলা, ওই মেবি ওই যে জামিলের সাথে ওই 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 সিকোয়েন্সটা মেবি, তাই না? নোয়াখালীর যে ডিফারেন্সটা, হ্যাঁ হ্যাঁ, জামিল এর সাথে ওইটা ভাইরাল হয়েছিল। আর একটা সিন ছিল যে না আমি সুগার খাবো না আমি চিনি খাবো, লাইক এই টাইপের কয়েকটি সিন ছিল আর কি ভাইরাল হয়েছে। না, ওভাবে কোনো এফেক্ট আমাকে পার্সোনালি আমি ফিল করিনি, যেহেতু আই গেস আমি সিডনিতে থাকি, সো অনলাইনে বোঝা যায় না যে আমাকে নিয়ে কথা হচ্ছে কি না, আই ডোন্ট নো। সো আমার পার্সোনালি ওরকম এফেক্ট হয় না। আর ইয়া ওরকম না যে নেগেটিভ কোনো কমেন্ট এসেছে বা হেটফুল। আমার যত ফলোয়ার্স আছে আপনি আমার কমেন্ট সেকশনও দেখবেন, না, সবাই খুবই পজিটিভ, খুবই সাপোর্টিভ। হ্যাঁ, কোনো নেগেটিভ আসে না আমার দিকে। নেগেটিভ না আসুক সেভাবে একটা সচেতন থাকো, মোটামুটি তোমার অ্যাপিয়ারেন্স বা কাজগুলোতে থাকার চেষ্টা করো। আমিও হচ্ছে আমার ফ্যান্সদেরকে অনেক রেসপেক্ট করি, আপনি নোটিস করবেন আমি চেষ্টা করি লাইক সবার কমেন্টসে রিপ্লাই দিতে। অনেক সময় ইনবক্সেও আমি অনেকদেরকেই রিপ্লাই দিই, সো আমি আমার ফ্যান্সদেরকে রেসপেক্ট করি, আর ওরাও আই গেস ওই জন্যই আমাকে রেসপেক্ট করে। রাইট। কিন্তু তোমার শুরু হওয়া, ধরো তুমি এত সুন্দর করে বাংলা যে বলছো, কথা বলছো, সুন্দর করে বাংলা কালচারের সাথে মিশে গেছো, এখন আমরা ওন করি বাংলাদেশের নায়িকা হিসাবে, এটা ক্রেডিট কিভাবে দিবে? তোমার চেষ্টা নাকি বাবা মাকে দিবে, কোনটা, কাকে দিবা? দুইটা মিলাই, কারণ আমি এখন যেভাবে বাংলা বলছি লাইক 2-3 বছর আগেও আমি এরকম বাংলা বলতাম না। সো অবশ্যই ছোটবেলা থেকে লাইক ওরা বাসায় অলওয়েজ বাংলা শুধু অ্যালাউড ছিল, বাসার মধ্যে আমি ইংলিশ বলতাম না একদমই। স্কুলে অবভিয়াসলি তো পিক আপ হয়। কিন্তু হ্যাঁ, নিজের দেখেও হচ্ছে ধরো আমি অলওয়েজ কলকাতা মুভি দেখতাম, আর ওই ডায়লগ গুলোকে আবার কপি করতাম, সো আমার বাংলা যাতে প্র্যাকটিসটা হয়। তারপর ফেসবুকে যদি ধরো বাংলায় কমেন্ট আসে, ওগুলো আমি প্রত্যেকটা কপি পেস্ট করে গুগল ট্রান্সলেটে, তারপর আস্তে আস্তে ওই লেখাগুলো আমার আমি এখন চিনতে পারি কিছু কিছু অক্ষর। তো হ্যাঁ, নিজের অবশ্যই হচ্ছে এমন কেমন কি প্র্যাকটিস হয়েছে যে থাকতে আমার, আমি তুমি যখন পপুলার হতে শুরু করেছো তখন মনে হয়েছে যে না, আমার বাংলাটা আরেকটু সুন্দরভাবে দেখে দেখে শেখা উচিত, এই ব্যাপারটা কি ভেতর দিয়ে এভাবে জেগেছে? মানে অভিনয়টা তোমার বাংলা শেখার ব্যাপারে খুব কাজে দিয়েছে এরকম? না, ওরকম না, কারণ স্ক্রিপ্ট ধরো যখন বাংলায় আসে মা না, সাথেই ধরো সবই ধরো ধরো হয়ে তুমি গেছিল। অভিনয়ে আসলে না, তুমি একটা হ্যাঁ। সিডনিতে একটা কর্পোরেট জব করলা, হুম। তখন তো তোমার বাংলার প্রতি এতটা বোধহয় প্রেম থাকতো না। আম, তো বাংলার প্রতি অলওয়েজ আমার ছোটবেলা থেকেই ইন্টারেস্ট, কারণ আহ ধরো বাংলাদেশের কালচারটা বা কালচারাল সাইড যে আছে বাংলার গানগুলো, এবং ওখানে যে ধরো চারুকলা আছে, মানে খুবই একটা বড় আর্ট সিন আছে বাংলাদেশে, সেটা আমি অলওয়েজ ছোটবেলা থেকেই আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। আর আমিও হচ্ছে এখানে থিয়েটারে কাজ করেছি, আর বাংলা মঞ্চ নাটক দিয়েই আমার শুরু আর কি ছোটবেলা থেকে। তো ধরো এই যে 1971 মানে মুক্তিযুদ্ধ নিয়ে যে নাটকগুলো হতো, ওগুলোর সাথেও আমি জড়িত ছিলাম। আর ওখান থেকেও হচ্ছে
হিস্ট্রির প্রতি আর কি আমার ইন্টারেস্টটা গ্রো হয়েছে। তো আচ্ছা আচ্ছা, দ্যাটস ভেরি গুড সাইন। এমনিতে বাংলাদেশে কার অভিনয়টা দেখে বা দেখো মাঝে মাঝে যে না ঠিক আছে শেখার জন্য না ভালো লাগার জন্য কার কার কাজটা দেখো? অনেস্টলি বাংলাদেশি কাজ আমি দেখি না। যখন আমি দেখা শুরু করেছিলাম বাংলাদেশের অনেক নেগেটিভ সাইড গুলো দেখানো হয় আর কি মিডিয়াতে। আর আমি হচ্ছে বাংলাদেশকে এরকমই ভালোবাসতে চাই, মানে দূর থেকে। যখন আমি লাইক নাটক দেখা শুরু করতেছিলাম আই ওয়াজ লাইক ও এটা তো এনিওয়ে একটা পর্যায়ে গিয়ে আই ওয়াজ লাইক ওকে আমি আর বাংলাদেশের সোসাইটি কি হচ্ছে এটা আমি বেশি আর জানতে চাই না, জাস্ট বাংলাদেশে যাব আমি আমার কাজ করে আসবো। তোমার মতো আরো আসলে অনেকে যারা বাংলা পারত তার ভিতরে অনেক বড় উদাহরণ হচ্ছে মেহজাবিন। ও বাংলা আমরা নিজেরাই দেখেছি যে আসার পরে অনেক বাংলা উচ্চারণ ঠিক হচ্ছে না, বাট এখন অসাধারণ অভিনয় করে, যেমনটা তুমি এগোচ্ছ। আমি একটু হিন্দি বিদিতে আসি। ধরো বলিউড প্রোডাকশনের কাজ এর আগে বোধহয় আরো দু একটা সিরিজ বা কোন একটা কাজ করেছো হিন্দি ভাষার, আমি যদি ভুল না করি, নাকি একটা পোস্টার দেখলাম করেছিলাম। হ্যাঁ, এটা মানে এটা আমার ফার্স্ট ফিচার ফিল্ম যেটা হলে রিলিজ হচ্ছে, এটা অফিশিয়াল মানে একদম হলে হলে চলছে এখন। এটা একদম ফার্স্ট টাইম। কিন্তু হ্যাঁ, এর আগে আমি অনেকগুলোই প্রজেক্টে কাজ করেছি। একটা শুধু হিন্দি ল্যাঙ্গুয়েজে করেছিলাম, ওটাও টেকনিক্যালি অস্ট্রেলিয়ান ছিল, ওটার নাম ছিল টেরাবিন। কিন্তু এরকম অবভিয়াসলি সিনেমা হলে ওরকম চলেনি, বা এটাই আমার ফার্স্ট ফিল্ম আর কি বলা যায়। এই ধরনের কাজে বেসিক্যালি এজেন্সি গুলো খুব ম্যাটার করে। আমরা জানি যে হলিউড এবং বলিউডের বেসিক্যালি হলিউডের অনেকগুলো প্রোডাকশন সিডনিতে বড় বড় সেট ফেলে করা হয় রেগুলার। সুতরাং এই কানেকশনসটা কিভাবে তৈরি হলো, ওই তৈরি হওয়ার গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করতে। অনেক জায়গায় বলেছো নিশ্চয়ই, তারপর শুনি আজকে। জি জি হ্যাঁ, সো এখানে আমার এজেন্সি আছে। এখানে যারা অ্যাক্টিং করতে চায় এজেন্সি সাইন করতে হয় আর কি, মানে ফ্রিল্যান্স ওভাবে এখানে করা যায় না। বাংলাদেশে কোনো প্রবলেম ছিল না, ওটা তো জাস্ট আমি নিজে পার্সোনালি হচ্ছে অর্গানাইজ করে যেতাম। কিন্তু এইখানে তোমার এজেন্ট তোমার সব কন্ট্রাক্ট ম্যানেজ করে, তোমার সব পেমেন্ট গুলো হ্যান্ডেল করে, সবকিছু এজেন্সির মাধ্যমে যায় আর কি। আর এই হিন্দি এই স্পেসিফিক মুভি অ্যাকচুয়ালি জাস্ট ওরা অনলাইনে ওপেন কল ছিল। সো ওরা জাস্ট একটা ওয়েবসাইট একটা আছে যেখানে ওয়েবসাইটে গেলে সব অডিশনের লিস্ট গুলো আসে। ওখানে আমি নোটিস করেছি যে ওরা বেশি কিছুই বলেনি, আমি জানতামও না যে এটা অ্যাকচুয়ালি মুভি হবে বা বড় কেউ অ্যাক্টর বা কেউ থাকবে। আর আমি জাস্ট ক্যারেক্টার ডিসক্রিপশনটা পড়েই অ্যাপ্লাই করেছিলাম অডিশন দিয়ে আর কি। সো সব অনলাইনের মাধ্যমেই হচ্ছে। মানে তুমি জানতা না যে এটা কত বড় প্রোডাকশন হচ্ছে কিছু না, তো তুমি র্যান্ডমলি দিয়েছো? হ্যাঁ, সেটাই। আচ্ছা আচ্ছা, তো প্রথম ডেইলি মেবি লাইক 10টা অডিশন দেই অনেস্টলি, লাইক আর এটা 10 বছর ধরেই অডিশন দিয়ে যাচ্ছি। সো এটা আমি আশাও করিনি যে কাস্ট হবে বা কিছু। তুমি র্যান্ডমলি সব জায়গায় পোস্ট করো বা অডিশন করো? হ্যাঁ, আমি সব অডিশন দিতেই থাকি। হ্যাঁ, তো রিজেকশন গুলো কেমন লাগে, মানে যেগুলো হয়নি সেগুলো মন খারাপ করে দেয়? অনেক রিজেকশন আসে, এটা জাস্ট ইটস পার্ট অফ দ্য জব। আর স্পেশালি এজেন্সির মাধ্যমে অনেক বিগ বিগ জব আসে, ধরো KFC এর অ্যাড বা ম্যাকডোনাল্ডস এর অ্যাড, অনেক বিগ জব আসে। কিন্তু হ্যাঁ, একটু তো মন খারাপ হবেই, বাট মন খারাপ হলে তো আর এগোনো যাবে না। হ্যাঁ, সেটাই। দারুণ। এই হিন্দি প্রথম যখন সিলেক্ট হলো তারপরে পোর্শন গুলো কিভাবে আলাপটা হলো এবং কখন জানলা যে এটা নীনা গুপ্তের সাথে বা এত বড় প্রোডাকশন হচ্ছে? কয়েকটা রাউন্ডই হচ্ছে অনলাইন ছিল। সো প্রথম হচ্ছে একটা ওরা 2-3 ডায়লগের একটা সিন দিয়েছে, ওটা আমি করলাম। তারপর আবার শর্ট লিস্টে ডাকলো আরেকটা সিন দিয়ে। সো কয়েকটা রাউন্ড ছিল, বাট ফাইনালি ফেস টু ফেস একটা স্ক্রিন টেস্ট ছিল। তারপর ওখানে আমাকে জানালো যে হ্যাঁ তুমি এই পার্টটা পেয়েছো আর তোমার কোস্টার এই থাকবে। ওই টাইমে মাত্র হচ্ছে দ্য আর্চিজ বের হয়েছিল, যে নেটফ্লিক্সে, যে শাহরুখ খানের মেয়ে যে করলো সুহানা খান। জি জি, নেপোটিজম নিয়ে ওটা। সো ওটাতে ছিল হচ্ছে মিহির আহুজা, ও হচ্ছে হিন্দির একদম মেইন প্রোটাগনিস্ট। ও হচ্ছে জাগহেড
ক্যারেক্টারটা করেছিল আর্চিজে। ওর নাম মিহির আহুজা। সো হিন্দি প্রোডাকশন, হিন্দি প্রোনাউন্সিয়েশন, হিন্দি ডায়লগ ডেলিভারি, ডাবিং, এগুলোতে কেমন তোমার স্ট্রাগল গিয়েছে? মুভিটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি অস্ট্রেলিয়ান মুভি। স্ক্রিন অস্ট্রেলিয়া আমাদের গভর্নমেন্ট বডি, সো স্ক্রিন অস্ট্রেলিয়া ফান্ডিং দিয়েছে আর কি এই মুভিটা বানানোর জন্য। আর হ্যাঁ, টেকনিক্যালি অস্ট্রেলিয়ান ফিল্ম এন্ড পুরা ডায়লগস, লাইক ম্যাক্সিমাম ডায়লগ সব ইংলিশে। এখানে সেখানে কিছু হিন্দি আছে, ওগুলো জাস্ট ইংলিশ সাবটাইটেল করা। বাট ইভেন হলেও যখন আমি দিয়েছিলাম, লাইক ধরো 50% সব অস্ট্রেলিয়ান মানুষ ছিল, 50% আমরা যা ফ্যামিলি ফ্রেন্ডস ইনভাইট করেছিলাম আর কি। তো তোমার জন্য আরামের, একদম তোমার ক্যারেক্টারটা মানে তোমার জন্য সুইটেবল, রাইট? জি। তো ধরো এই কাজটার পরে অনেকগুলো ইন্টারভিউজ দিলা, দেখলাম অনেকগুলো ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালে দিলা, খুব ভালো লাগলো। মানে বাংলাদেশে যে কেউ এই ধরনের কাজ করতে গেলে এত প্রাউড লাগে। সো তখন আসলে তুমি তোমার পরিচয়, বিলঙ্গিংটা কেমন? আমি দেখেছি তুমি বাংলাদেশি মেয়ে বলছো। সো তখন ওদের রিয়াকশন এবং ইন্টারভিউজ গুলো কেমন লাগলো তোমাকে? কতটুকু ওভারওয়েলম করলো? জি, ওরা লাইক অন সেট ওরা সবাই আসলে মনে করতো আমি আইদার ইন্ডিয়ান বা এরকম কিছু। বাট হ্যাঁ, যখন ওরা অ্যাসিউম করতো যে আমি ইন্ডিয়ান, আমি সরাসরি ওদেরকে কারেক্ট করতাম যে না, আমার ইন্ডিয়ার সাথে কোনো কানেকশন নাই, আমি বাংলাদেশি, আমি বাংলায় কথা বলি, আমি হিন্দি একদমই বলি না। সো হ্যাঁ, অন সেট অনেকেরাই হচ্ছে মনে করতো যে আমি ইন্ডিয়ান। তারপর হ্যাঁ, অনেকগুলো টক শোতেও গিয়েছিলাম, কিছু ইন্ডিয়ান শোতেও, ওখানেও হ্যাঁ আমি অলওয়েজ বাংলাদেশি হিসেবেই পরিচয়টা দিয়েছি আর কি। হ্যাঁ, রাইট। তো এখন তোমার নিশ্চয়ই একটা কানেকশন গুলো বেড়েছে, ধীরে ধীরে বাড়তেই থাকে। তো এই জায়গায় ধরো বলিউড ইন্ডাস্ট্রি তো বিশাল, মানে সাগরের মতো। তো সেই জায়গায় তোমার স্টেপস গুলো কেমন? ধরো হিন্দি একটা যেটুকু সাকসেস আসুক, এরপরের ধাপগুলোকে তুমি কিভাবে ডিল করতে চাও বা চাইতেছো? সামনের গুলো কেমন আসছে তোমার? তোমার ক্যারিয়ার গ্রাফটা আমি শুনতে চাচ্ছি বেসিক্যালি। নাকি তুমি মুম্বাইতে, অনেকেই তো বাসা নাই, মুম্বাইতে গিয়ে থাকতে শুরু করে, তোমার প্ল্যানটা কি? না, আমি অনেস্টলি সিডনি ইজ মাই হোম। আমি মেলবোর্নে গিয়েছিলাম প্রিমিয়ারের জন্য, লাইক একদিন পরেই আমি হোমসিক ফিল করতেছিলাম সিডনির জন্য। সো আমি ভাবতেও পারি না লাইক সিডনি ছাড়া আমি কোথাও থাকবো। অবশ্যই কাজের জন্য আমি যেখানে ইচ্ছা সেখানে ট্রাভেল করব, সেটা কোনো প্রবলেম নাই, অ্যাজ লং অ্যাজ আমি বাসায় ফিরি। কিন্তু বলিউড আপনি যে বলছেন যে হ্যাঁ খুবই বড় ইন্ডাস্ট্রি হোয়াটএভার, আমার জন্য ওরকম বিগ আমি ডিফারেন্স দেখি না। আমার জন্য মেইন থিং হচ্ছে ভালো ক্যারেক্টার, ডিরেক্টর আর স্টোরির মেসেজটা কি। সো সেটা একটা বাংলা নাটক হোক বা বাংলাদেশের মুভি হোক, ধর্মা প্রোডাকশন বা ইয়াশরাজ ফিল্মস বা বড় বড় প্রোডাকশন গুলো যদি আমরা চাই, তো সেক্ষেত্রে তো সবাই চায় ব্যানারে আমরা কাজ করি। তো ওই জায়গাগুলো কি তোমার মানে চাওয়াগুলো নাই, নাকি না ঠিকঠাক এরকম মিড বাজেটে ছবি পেলেও আমি খুশি আর কি? আমি যেটা বললাম আর কি, মানে নাটক হোক বা বলিউড, কারণ জোহরের মুভি হোক, যেটাই হোক, আমি ওপেন মাইন্ডেড, যেখানেই যাক আমার লাইফ, আমি দেখি কোথায় নিয়ে যায়। বাট আই এম ওপেন টু হোয়াটএভার, জাস্ট ভালো স্ক্রিপ্ট, ভালো ক্যারেক্টার, এটাই আমার জন্য মেইন আর সো কি। ইউ আর অপটিমিস্ট সব সময়? হ্যাঁ, আই গেস যেটা বলা যায়। তো ফেমটা কেমন লাগে তোমার প্রবাসী বাঙালি বা প্রবাসী বা অস্ট্রেলিয়ানদের ভেতরে? তুমি যে অ্যাক্টর, এই জায়গাটা কেমন রিসিভ করো, কেমন লাগে? একটা ভক্তদের গল্প বলো। এমনি সুন্দরীদের তো ভক্ত থাকে একটু বেশি। লাইক আই সেড, আমি ওরকম অ্যাকচুয়ালি ফিল করি না কোনো ডিফারেন্স। এখানে আমার জাস্ট খুবই নর্মাল লাইফ। বাংলাদেশের জন্য যদি বাংলাদেশে যাওয়া হয়, ওখানের লাইফস্টাইল তো অবভিয়াসলি খুবই ডিফারেন্ট থাকে, খুবই আমার জন্য আরামের থাকে, ড্রাইভার থাকে বা একটা মেইড থাকে। এখানে আমার নিজের বাসা, আমি সব নিজে রান্না করি, কাজে যেতে হয় আমার একা একা, ট্রেনে করে যাই, আমার খুবই নর্মাল লাইফস্টাইল। সো আমি ওরকম কিছু ফিল করি না যে একদম সেলিব্রিটি লাইফ হয়ে গেছে আমার। কোনো ডিফারেন্স মেক করে না আর কি। অনলাইনে যে লাভটা পাই, অফকোর্স ওইটা আমি ফিল করি, স্পেশালি বাংলাদেশি মানুষদের কাছ থেকে যে সাপোর্ট আমি পাচ্ছি, সেটা আমি খুবই ফিল করি। বাট পার্সোনালি আমার লাইফস্টাইল কোনোভাবেই চেঞ্জ হয়নি আর কি।
তো ধরো তুমি একটা জব করছো, তোমার একটা প্রফেশনাল আলাদা ক্যারিয়ার আছে, পাশাপাশি তুমি অভিনয়টা করছো। তো সেই ক্ষেত্রে ধরো আমরা জানি যে তোমার শুরুর দিকে অনেকগুলো নাটকে তুমি কাজ করছো, তো পেমেন্টস গুলো কি অস্ট্রেলিয়ান ডলারে পাঠাতো? তোমার মা ডিল করতে তোমরা? পেমেন্ট নিয়ে আমি কথা বলতে চাই না। নো কমেন্ট। মেয়েদের রোজগার আর বয়স জানতে নেই এরকম? আই মিন অবভিয়াসলি বাংলাদেশি ইন্ডাস্ট্রি আর অস্ট্রেলিয়ার ইন্ডাস্ট্রিতে অনেক ডিফারেন্স আছে, বাট সেটা সব দিক থেকে বাংলাদেশের লাইফস্টাইল, বাংলাদেশের মানুষ। বাট আমি যেখানে যাই ওখানের মানুষদের সাথেই তো আমার চলতে হবে, সো ওখানে মিডিয়া ইন্ডাস্ট্রি যেভাবে চলে ওভাবেই তো আমার মেনে চলতে হবে। এরকম না যে হ্যাঁ আমি হলিউড বলিউডে কাজ করে আসছি, সো এখন আমি বাংলাদেশ থেকে এক্সপেক্ট করবো একটা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড। ওভাবে মেন্টালিটি নিয়ে গেলে তো আমি কাজ করতে পারবো না ঢাকায়। তো তোমার কাজগুলো রেফার বা বাছাই করার জন্য, ধরো তোমাকে নতুন একজন ডিরেক্টর বাংলাদেশ থেকে তোমাকে চাইলো, যে তখন তোমাকে রিচ আউট করা বা তুমি তাকে রিসিভ করো কিভাবে? অন্য কাকে জিজ্ঞাসা করো? মানে তোমার মাকে জিজ্ঞাসা করো, নাকি শিয়াব শাহিনকে জিজ্ঞাসা করো, নাকি সাগর শাহিনকে যে না ছেলেটা কেমন কাজ করবো কিনা, নাকি তুমি না নিজেই তো ডিসাইড করবো? বাট সব সময় ফার্স্ট পয়েন্ট অফ কন্টাক্ট নরমালি ফেসবুক হয়। আমি অলওয়েজ আমার মেসেজ গুলো ডেইলি চেক করি, মেসেজ রিকোয়েস্ট, ইভেন স্প্যাম। সো মেসেজের মাধ্যমেই কন্টাক্ট হয় নরমালি। তো ইয়া, ফার্স্ট টাইম ডিরেক্টর হলেও কোনো প্রবলেম নাই আমার। আমি সবার মেসেজই পড়ি, জাস্ট দেখি যে কি অ্যাটলিস্ট বলতে চায়। তারপর হ্যাঁ যদি আরো ডিটেলস আমি চাই তাহলে মাকে রেফার করি। আর মা আমার মতো তো বাংলা বলে না, মা হচ্ছে ডিটেলস ওদের সাথে বাংলায় কথা নিয়ে ওগুলো সর্ট আউট করে। আর বোধহয় শিয়াব শাহিনের কাজ করলা, এক্সপেরিয়েন্স কেমন? এটা সিডনিতে হলো, রাইট? জি, ওটা হচ্ছে চরকি অরিজিনাল ফিল্ম। ওটার নাম ছিল কাছের মানুষ দূরে থুইয়া। ওটাতে ছিল প্রীতম হাসান এবং তাসনিয়া ফারিন। আর হ্যাঁ পুরো শুটিং আমার, সব শুটিং সিডনিতে ছিল। আর অনেকগুলো সিন হচ্ছে ওরা বাংলাদেশে শুটিং করে এসেছিল। হ্যাঁ। তো তুমি তাসনিয়া ফারিন ফার্স্ট লেয়ারে ছিল, তুমি সেকেন্ড লেয়ারে অভিনয় করেছো যে আমি আমার শহরে কাজ করছি, আমি মেন প্রোটাগনিস্ট থাকবো। না না, আমরা আমরা তিনজন, যদিও আমাদের তিনজন একসাথে কোনো সিন ছিল না, বাট আমরা তিনজন অন সেট অনেক হ্যাং আউট করেছি, অনেক ফান ছিল ওদের সাথে কথা বলতে। আর না আমি জাস্ট খুবই হ্যাপি ছিলাম যে আমাকে কাস্ট করা হয়েছিল। আর চরকিতে এটা আমার ফার্স্ট টাইম একটা ফিল্ম গিয়েছে, সো হ্যাঁ না আমি খুবই হ্যাপি। ধরো চরিত্রের গুরুত্বটা তুমি কতটা ম্যাটার করে দেখো যে আচ্ছা ঠিক আছে আমি তো 4-5 বছর ধরে কাজ করে ফেলছি, সুতরাং এই 5টা সিকোয়েন্সের কাজ আমি করব না, সেকেন্ড হিরোইন হব না, মানে তোমার আর্টস গুলো কেমন? না অনেস্টলি আমি এখন ইভেন লাস্ট উইকও আমি একটা ব্যাকগ্রাউন্ড এক্সট্রা বলতে জুনিয়র আর্টিস্ট আপনারা যেটা বলেন, সো আমি এখনো ব্যাকগ্রাউন্ড এক্সট্রা হিসাবেও কাজ করি সিডনিতে, যেখানে আমাকে ক্যামেরাতে দেখাই যায় না এরকমও আমি এখনো রোল করছি আর কি। সো আমি জাস্ট সেটে থাকতেই ভালোবাসি আর কি, মানে মানুষের কাজ দেখা, আমি জাস্ট অবজার্ভ করতেই লাইক করি যে ডিরেক্টর কিভাবে কাজ করছে। না আমার ওরকম কোনো প্রবলেম নাই। আর কাছের মানুষ দূরে থেকে আই থিঙ্ক ভালোই ক্যারেক্টার ছিল। আর ইটস ওকে, আমার কোনো প্রবলেম ছিল না। আচ্ছা এবার আবার একটু হিন্দিতে আসি। ধরো নীনা গুপ্তার মতো এত জাজের অভিনেতা, পাশাপাশি ওখানকার টিম, সো যেটাই অ্যাপিয়ার করো ওটা কো-আর্টিস্টের সাথে এক ধরনের প্রতিযোগিতা বা ডায়লগ ডেলিভারিতে, সেই জায়গাটা তোমার কতটা ফিল হয় অন দ্য সেট যে ঠিক আছে এখানে আমাকে আমার একটা চ্যালেঞ্জ আছে? এখানে তোমার একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে তুমি বললা, সো আগের প্রিপারেশন গুলো কেমন থাকে, কেমন ছিল হিন্দিতে অন দ্য সেটের আগে? হ্যাঁ, সো আই মিন সব অ্যাক্টরদেরই তো ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে। অ্যাক্টিং তো এরকম একটা সেট একটা মেথড নাই, বাট আমার যে স্টাইল, আমি প্রথমত হচ্ছে স্ক্রিপ্টটা পুরো মুখস্থ করি, সো প্রত্যেকটা ডায়লগ একদম মুখস্থ করি। আর সেকেন্ড হচ্ছে ডায়লগের উপর তারপর আমি লিখি যে এই ডায়লগ বলার সময় আমি কি চিন্তা করছি, কারণ আমার ব্যাপার হচ্ছে আমি যা চিন্তা করি এটা আমার মুখে চলে আসে।
সো অন ক্যামেরায় ইটস নট যে আমি এই ডায়লগ বলছি এটাই আমি মিন করছি। স্পেশালি হিন্দিতে অনেক ডায়লগ আছে যে আমি একটা জিনিস বলছি কিন্তু ওটা অ্যাকচুয়ালি মিন করছি না। সো সেকেন্ডারি থ্রুতে হচ্ছে আমি ওইটা এনিওয়ে বেসিক্যালি আমি অনেক হোমওয়ার্ক করি, অনেক স্টাডি করি, অনেক লেখাপড়া করি আর কি স্ক্রিপ্ট নিয়ে। আর হ্যাঁ, তারপর ফাইনালি যখন অন সেটে আসি অবভিয়াসলি একটু ইম্প্রোভাইজ তো করার জন্য একটু ওপেন মাইন্ডেড হতে হয়। স্পেশালি নীনা গুপ্তার সাথে যখন তুমি কাজ করছো, ওনাকে তো তুমি বলতে পারো না যে কি ব্যাপার এই ডায়লগ বললেন কেন, এটা তো স্ক্রিপ্টে লেখা নাই। তো যেভাবে কোঅ্যাক্টর কাজ করে ওকে ওভাবেই লাইক ম্যাচ করে কাজ করতে হয় আর কি। সো জাস্ট ডিপেন্ডস। নীনা গুপ্তার সাথে প্রথম অফেয়ারে যখন কথা বললা যে আমি রূপন্তী, এবং একসাথে নিশ্চয়ই মানে একটা রিহার্সাল তো হয়, সো কেমন এক্সপেরিয়েন্স, মানুষটা কেমন কেমন লাগলো তোমার কাজ করে, একটু বলো, ডিটেল বলো। জি জি, সো পুরো কাস্ট হচ্ছে সিডনিতে ছিল, শুধু দুইজন ইন্ডিয়া থেকে এসেছিল, যেটা হলো নীনা গুপ্তা এবং মিহির আহুজা। সো ওদেরকে আনার আগে আমরা 3-4টা জুম কলে আর কি মানে অনলাইনে রিহার্সাল করেছিলাম। আর নীনা গুপ্তার ফার্স্টেই হচ্ছে একদম লাইক সানগ্লাস পরা ছিল, সিংপ্লেট পরা ছিল, লাইক তার নানির ক্যারেক্টার থেকে পুরো অপোজিট। আর ফেস টু ফেস যখন সিডনিতে ফাইনালি দেখা হয়েছিল, লাইক আপনি খুবই ফিল করবেন সে খুবই ইয়াং এট হার্ট, মানে একদম টিনেজ টাইপের আর কি। কিন্তু যখন ক্যামেরা অন হয় আর সে ক্যারেক্টারের মধ্যে লাইক 1 সেকেন্ডের মধ্যে ঢুকে যায়, আর আপনি পুরো ভুলেই যাবেন যে রিয়েল লাইফে ও এত স্মার্ট, ইংলিশে পুরো কথা বলে, কিন্তু এই হিন্দিদের চরিত্রতে ও একদমই ইংলিশ কথা বলে না। সো উনি খুবই প্রফেশনাল আর খুবই খুবই ট্যালেন্টেড। তোমাকে কি কি ব্লেসিংস দিল, কি অ্যাপ্রিশিয়েট করলো? হ্যাঁ, উনি আমার মায়ের সাথে অনেক কথা বলছিলেন, আর মাকেও বলেছিল যে আপকা ডটার বহুত আচ্ছা কিয়া, এরকম লাইক স্পেশালি কারণ আমাদের একটা সিন আছে যেটা খুবই ইমোশনাল একটা সিন, যে মানে আমি নানির সাথে মানে ওনার সাথে আর কি কান্না করছি আর ডায়লগ গুলো বলছি। তো ওই সিনটার পর ও আমার মাকে গিয়ে বলেছিল যে আপনার মেয়ে খুবই ভালো করেছে। তো ওইটা আমার জন্য খুবই একটা বড় ব্লেসিং ছিল আর কি। তো হ্যাঁ, উনি খুবই খুবই ভালো মানুষ। তার মানে দেখো রূপন্তী, যদি বলি ধরো আমার শোটা অনেকেই দেখে ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির বাইরে, কেউ যদি চায় তাহলে নিজের অভিনয় জায়গাটা যে কোনো ভাবে পাওয়া যায়। মানে তোমার তো কোনো চাচা মামা খালু তো বলিউডে কাজ করে না, তাই না? যে রেফার করে, তুমি 10 বছর ধরে অডিশন দিতে দিতে তুমি আজকে এই কাজটা পেলে, সুতরাং ট্রাই করলে লেগে থাকলে সেটা সম্ভব। এটা একটু বলো, একটু ইন্সপায়ার হোক সবাই। জি অবশ্যই, এটা অনেক রিজেকশন তো আসবেই। আমি যে বলতেছিলাম যে ডেইলি ধরো আমি মেবি 10টা অডিশনের মতো দেই, আর সেটার বাইরেও আমি অলওয়েজ খুঁজতে থাকি যে আমি সেটা গুগলের মাধ্যমে হোক বা হ্যাশট্যাগ আমি সার্চ করি বা প্রত্যেকটা কাস্টিং ডিরেক্টরকে আমি ফলো করি ধরো। সো অনেকেরাই হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামকে আন্ডার এস্টিমেট করে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াকে এমন ভাবে ইউজ করি যে এটা আমার বেনিফিট হয়। সো আমি অলওয়েজ খুঁজতে থাকি অপরচুনিটির জন্য, কারণ কেউ আপনাকে তো খুঁজে বের করবে না, রাইট? লাইক আপনি হচ্ছে নিজেকে যদি লুকায় রাখেন সেটা হবে না। সো আমি অলওয়েজ হচ্ছে আমাকে প্রেজেন্ট করি। আপনি আমার ফেসবুক দেখবেন লাইক একদম প্রফেশনাল হিসাবে। তো কেউ যদি আমার প্রোফাইলে গিয়ে দেখবে আমার সব কাজের বা আমার শো রিল দেখবে, তো আমি ওভাবে আমাকে প্রেজেন্ট করি যে কোনো ডিরেক্টর আমার সাথে কাজ করতে চাবে। আর হ্যাঁ, অবভিয়াসলি নিচেই জাস্ট লেগে থাকতে হবে। অনেক রিজেকশন আসবে, বাট অডিশন গুলো দিতেই হবে, কারণ আমি বাংলাদেশের সিস্টেম আমি জানি না, বাট অস্ট্রেলিয়ায় হচ্ছে অডিশন ছাড়া কাস্ট হয় না। সো বাংলাদেশে শুরু হয়েছে কিন্তু বাংলাদেশে প্রফেশনালিজমটা তৈরি হয়নি। এখানে অনেকেই কমেন্ট করছে, কমেন্টগুলো আমি একবারই নেব, কিন্তু একজন অনেকবার কমেন্ট করছে, ও রাগ করবে। আর দি গ্যাং 2.0 ওই একই কথা, যেটার প্রশ্নটা করলাম, যে একদম নতুন শো অভিনয় করতে চায়, বেসিক থিংস গুলো
কানেকশন গুলো কিভাবে সে পাবে? তোমার জার্নিটা বলো। তোমার বাবা মার কানেকশন হয়তো ছিল, কিন্তু তুমি তোমার আর্টস থেকে তো অভিনয়টা শুরু করেছো, তাই না? জি, আর আমি যেটা বললাম, আমি অলওয়েজ সার্চ করতে থাকি যে কোথায় কি অডিশন হচ্ছে। আর ইভেন যদি ওয়ার্কশপও থাকে, ধরো মাঝে মাঝে অনেকগুলো অ্যাক্টিং স্কুল থাকে বা থিয়েটার গ্রুপ থাকে, ওরা একটা ফ্রি ক্লাস ধরো প্রমোট করে। সো যেখানে কোনো অপরচুনিটি থাকে যে মেবি এখানে আমি কানেকশন বিল্ড করতে পারবো, আমি ওখানে যাই, আমার টাইম স্পেন্ড করি। আর আমি প্রথমে অনেকগুলো স্টুডেন্ট ফিল্ম দিয়ে অ্যাকচুয়ালি শুরু করেছিলাম। সো স্টুডেন্ট ফিল্ম বলতে ধরো এখানে যারা ফিল্ম মেকিং এর উপরে পড়াশোনা করছে, ওদের অ্যাসাইনমেন্ট থাকে ধরো একটা শর্ট ফিল্ম বানাতে ওদের টিচারদের জন্য। সো আমি শুরু করেছিলাম, আমার শোরিল বানানো হয়েছিল সব আনপেইড, মানে ফ্রি স্টুডেন্ট কাজের মাধ্যমে। তো হ্যাঁ, অনেক আগে আমি যে স্টুডেন্টদের সাথে কাজ করতাম যারা একদিন ডিরেক্টর হতে চায় বা হোয়াটএভার। সো ওভাবে আমি শুরু করেছিলাম। আর ইভেন এখনো আমি মাঝে মাঝে জাস্ট দেখি স্টুডেন্টরা কি বানাচ্ছে, যদি স্টোরিটা ইন্টারেস্টিং হয় তাহলে আমি স্টিল অ্যাপ্লাই করি। সো হ্যাঁ, স্টুডেন্ট ফিল্মও হচ্ছে শুরুর দিকে খুবই হেল্পফুল ছিল আমার জন্য। যাক, তো ধরো একদম ফ্রেশার কোনো ডিরেক্টর, ধরো আমি কাজ করতে চাবো তোমাকে নিয়ে, পাঠালাম। সো তখন তুমি কিভাবে তাকে মানে ঠিক জাজ করো? স্ক্রিপ্টটা ভালো হলো কো আর্টিস্ট দেখে, নাকি পেমেন্ট দেখে, লোকেশন দেখে, প্রোডাকশন দেখে, না ডিস্ট্রিবিউশন দেখে, কোনটা? আই গেস অলরাউন্ড সবকিছু মিলাই হচ্ছে দেখি। আমি জানি উত্তরটা দিব, তুমি কিন্তু প্রথমটা কি দেখো? আই গেস জাস্ট ফার্স্ট ইমপ্রেশনই তো ম্যাটার করে, যে ওনার সাথে আমি সেফ ফিল করবো কিনা, উনি আগে কি কোনো লাইক কোনো ইনসিডেন্ট ছিল কিনা, কোনো খারাপ কিছু। কারণ সিডনিতে কারো নেম সার্চ করলেই হচ্ছে নিউজে চলে আসে যদি ওদের এগেনস্টে কিছু থাকে। কারণ এখানে তো ধরো সেট গুলো খুবই সেফ সিডনিতে। যদি কেউ আপনার দিকে ভুল দিকেও তাকায়, যে আপনি ওনার কিভাবে তোমাকে তাকালো, তুমি পছন্দ করো না, যদি কোনোভাবে কেউ তোমাকে আনকমফোর্টেবল ফিল করায়, সেটার সাথে সাথে তুমি রিপোর্ট করবে, আর ওইটা হয়ে যায় আর কি। হ্যাঁ, লাইক একটু ব্যাকগ্রাউন্ড চেক তো করেই এখানে সিডনিতে। ওটা জাস্ট ছোট ফ্যাক্টর। যেমন ধরো আমি এখন নিউ ইয়র্কে আছি, তো কানেক্টিকাটে আমরা একটা মিউজিক ভিডিও শুট করছিলাম, আইয়ুব বাচ্চুর একটা আনরিলিজ সং। সো ওখানকার 2-3টে অ্যাক্টিং এজেন্সির সাথে আমি কথা বললাম, আমি ডিরেক্ট করবো যেহেতু। তো ওরা আমার আসলে বেসিক্যালি কোন রকম অ্যাসল্ট আছে কিনা, কোনো কেস আছে কিনা, এটা খুব মানে ডিপলি দেখলো। মেজাজ খারাপ হচ্ছিল, কি ব্যাপার, মানে ক্রাইম ইয়ে আছে কিনা। পরে বুঝলাম যে না, তাদের সেফটিনেসের জন্যই এটা ম্যাটার করে, রাইট? এবং এটা সত্যিকার অর্থে সেফটি খুব ম্যাটার করে তোমাদের। জি, অবশ্যই অবশ্যই। তো তোমার প্রথম ছবি তো বাংলাদেশি হবার কথা ছিল, মানে কেন বাংলাদেশি মুভি দিয়ে শুরু করলা না কেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, বাংলাদেশি মুভি দিয়ে আমি শুরু করেছিলাম। ওটার শুটিং শেষ হয়ে গেছে, এখনো পোস্ট প্রোডাকশনেই আছে, কিন্তু হিন্দি বিন্দি তারপরে। নাম সহ ডিটেল বলো। ওকে, নাম হলো বনলতা সেন, আর ডিরেক্টর হলো মাসুদ হাসান উজ্জ্বল। ওইটার শুটিং অ্যাকচুয়ালি হিন্দি বিন্দির অনেক আগেই করেছিলাম। তো ওইটার রিলিজ হওয়ার কথা ছিল আই গেস ফার্স্টে, বাট হয়নি। সো সেটা আমার দোষ না, কিন্তু হ্যাঁ, ওটা হচ্ছে আমার নেক্সট ফিল্ম হবে। ধরো একটা আপস্টেয়ার কি অভিনয় বা ক্যারিয়ারের আপস্টেয়ার কি? তুমি বাংলা কাজ করছো, এরপরে বলিউডে নীনা গুপ্তের সাথে কাজ করছো, এটা তোমার আপস্টেয়ার? বা আপস্টেয়ার হলে কি হয়? পেমেন্ট রেশিও বাড়িয়ে দাও, ম্যানেজার সংখ্যা বেড়ে যায়, কি হয় যে না ঠিক আছে, আমি বলিউডে প্রোডাকশন করেছি, সুতরাং আমি এখন এই কাজ করব, বা এত এই রেশিওর বাইরে কাজ করব না। কি মনে হয় তুমি কিভাবে নিজেকে বিল্ড আপ করো? আপনার হিন্দি কি চেঞ্জ আনবা? কোনো চেঞ্জ এখন ওরকম আমি চিন্তা করিনি, অত দূর পর্যন্ত আগায়নি এখনো জিনিসপত্র। দেখা যাক কি হয়। যদি অফার আসা শুরু করে তখন দেখি ওরা আগে কি অফার দেয়, তারপর ওখান থেকে আমি বলছিল যে আমার টিএফসির টিভিসি এসছে, অমুকে টিভিসি এসছে, এগুলো কিভাবে ফিল্টার করো? মানে ছোটখাটো কাজগুলো করতে চাও না,
নাকি করাটা অ্যাপিয়ার করাটা ঠিক হবে না? হ্যাঁ, না আমি খুবই বেঁচে বেঁচে কাজ করি। তো আমি তো অভিনয় করছি ধরো 10 বছরের উপরে। সো এই 10 বছরে আমি অনেক অনেক কম কাজ করেছি, কিন্তু আপনি দেখবেন যে কাজ করেছি ইভেন আজ পর্যন্ত ওগুলো নিয়ে কথা হচ্ছে, ধরো কেবলি রাত হয়ে যায় বা হ্যালো বাংলাদেশ। সো আমি অনেক কোয়ালিটি দেখেই হচ্ছে কাজগুলো চুজ করি আর কি, যেগুলো আমি ট্রুলি বিলিভ করি যে হ্যাঁ এটা মেমোরেবল একটা কাজ হবে, বা আজকে থেকে 20 বছর পরেও মানুষ এটা নিয়ে কথা বলবে। সো ওই আমি ওভাবে চিন্তা করে, কারণ যেহেতু আমার সিডনি থেকে বাংলাদেশে যেতে হবে, তো it has to be worth it, you know, like আমার ফ্লাইটস, আমার অ্যাকোমোডেশন, লাইক অনেকগুলো ফ্যাক্টর তো আছে আমার এখান থেকে ওখানে যাওয়ার জন্য। সো ওই লেভেলের কাজ তো হইতেই হবে। হ্যাঁ, সো বাংলাদেশে কাজে যখন যাও তখন একসাথে 4-5টা প্রজেক্ট অন করে তারপরে তুমি ফ্লাই করো, এরকম? জি সেটাই। আমি হচ্ছে ধরো একটা প্রজেক্টের জন্য ধরো যদি প্ল্যান করা হয়, তারপর আমি আগে যাদের সাথে কাজ করেছি জাস্ট নক দিয়ে রাখি যে আমি এই ডেটে বাংলাদেশে থাকবো, যদি আপনার কোনো কাজ থাকে প্লিজ আমাকে নক দিয়েন, এরকম। ধরো আমি তো অনেকের সাথে কথা বলি, তারা অনেক সময় বিট ফ্রাস্ট্রেটেড হয়। এমন না যে তারা পপুলার না, অনেক পপুলারিটি গেইন করেছে, তবে মনে হয় বলে যে ক্যামেরায় যখন আপনি অ্যাপিয়ার বন্ধ করে দেবেন তখন মানুষ ভুলে যায়। কেউ কেউ বলে ভুলে যায়, কেউ কেউ বলে যে না আমি যদি বেছে বেছে একটু গ্যাপ দিয়েও কাজ করি আমার সমস্যা হয় না। তোমার ফিলোসফিটা কি? তুমি ধরো একটা কাজ করলা, আবার 6 মাস পর একটা কাজ করলা, এর মধ্যে তুমি কমপ্লেক্সে ভোগো, হাই আমি তো হারিয়ে যাচ্ছি? একদমই না। ইনফ্যাক্ট আমি আরো এনজয় করি যে আমি হচ্ছে লুকাইতে পারছি আর ব্রেক নিতে পারছি। না, আমার হচ্ছে এরকম তো না যে আমার রেন্ট দেওয়ার জন্য, আমি বিল পে করার জন্য আমার কাজ করতেই হবে। সো এরকম তো না যে টাকার জন্য আমি কাজ করছি। সো আমার জন্য ওরকম কোনো প্রেশার নাই যে আমার ক্যামেরার সামনে থাকতেই হবে, বা এভরি মান্থ আমার কোনো না কোনো প্রজেক্ট করতে হবে, না হলে মানুষ ভুলে যাবে। ভুললে ইটস ওকে, আবার হচ্ছে মনে করাই দেবো নেক্সট প্রজেক্ট দিয়ে। সো আবার আমাকে হচ্ছে ফ্রেশ ফেস হিসেবে বলবে যে রাইজিং স্টার। সো আমার জন্যই লাভ হবে। সো ইটস ওকে। ওয়াইজ অ্যানসার, দারুণ ওয়াইজ অ্যানসার। সো তোমার ক্ষেত্রে যদি ধরো এটা যেহেতু তোমার ফার্স্ট জব না, সেটা হেল্প করেছে বা হেল্প করে, ঠিক প্রফেশনালি নিলে তুমি রিস্ক ফিল করতা? হ্যাঁ সেটাই, যেহেতু আমি প্যাশন হিসেবে করছি ওর জন্য আমার জন্য ওরকম বিগ ডিল না, কারণ আমার গোল হলো মেমোরেবল একটা কাজ করার জন্য, যেটা দেখে মানুষ ফিল গুড করবে, বা ওরা মুভিটা শেষ করে অন্যদেরকে বলবে যে না খুব ভালো একটা মুভি দেখলাম। এটাই আমার জন্য আমার গোল আর কি। সো হ্যাঁ। হিন্দি মিদিতে আসি। হিন্দি মিদি কতদিন তোমরা শুট করেছো? আর দ্বিতীয়ত হচ্ছে যে এজেন্সির সাথে তুমি টাই আপ হলে, এরপরে রিলেশন গুলো বিল্ড আপ হয়ে তাদের পরবর্তী প্রোডাকশনের জন্য হেল্পফুল হয় যে ঠিক আছে এরপরের জন্য তুমি যোগাযোগ রেখো, বা কি হয় আসলে বলিউড এজেন্সি গুলো তোমার সাথে কিভাবে ডিল হয়? নেক্সট কোনো কাজ করার সুযোগের ক্ষেত্রে একটু তুমি অ্যাডভান্টেজ পাবা কিনা? সেটা তো টাইম বলবে আই গেস, বাট হ্যাঁ আই থিংক আমার খুব ভালো রিলেশনশিপ হচ্ছে বিল্ড আপ হয়েছে। জি, প্রোডাকশন হ্যাপি তোমার কাজে যে না? হ্যাঁ খুবই হ্যাপি। না ওরা তো খুবই হ্যাপি আমাকে নিয়ে। ওরা দেখেছে আমার ডেডিকেশন আর আমি কত প্যাশন নিয়ে হচ্ছে আমার সিন গুলো করেছি। ওরা দেখেছে ইভেন প্রিমিয়ার ইভেন্ট গুলোতে মুভি শেষ হওয়ার পরেও হচ্ছে আমি প্রত্যেকটা অডিয়েন্সের সাথে 1 by 1 আমি কথা বলছি, সেলফি করছি। লাইক ওরা দেখেছে আমি আমার অনেক টাইম স্পেন্ড করেছি। আর পুরা কাস্টের মধ্যেও লাইক আমি ননস্টপ হিন্দি প্রমোশন করেছি। আর ওরা দেখেছে আমি কত টাইম স্পেন্ড করেছি ওদের মুভিটা হেল্প করার জন্য। ইভেন আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি, আরো অনেক জায়গায় হচ্ছে আমি ইন্টারভিউ অর্গানাইজ করেছি, ওদেরই হচ্ছে লাভ হয়েছে। তো ওরা অনেক অনেক হ্যাপি, আর ওরা খুবই গ্রেটফুল। আমাকে কয়েকবার বলেছে যে ওরা খুবই গ্রেটফুল আমার প্রতি। তো হ্যাঁ অবভিয়াসলি এই রিলেশনশিপটা হেল্প হবে। ওরা হোপফুলি নেক্সট ওরা যদি মুভি বানায় আমাকে মাথায় রাখবে। আই হোপ দেখা যাবে, টাইম বলবে। পিআর গুলো তোমার মাথায় থাকে যে না আমার কাজটা যাতে সবাই জানুক, মানে এই ছবি ছাড়া তুমি আমার সাথে সময় দিতে না, ব্যাপারটা এরকম? পিআর মানে কি?
পাবলিক রিলেশন, ধরো তোমার ছবিটা প্রমোশন ছাড়া, আমি প্রমোশন ছাড়া তোমাকে ডাকিও নাই অবশ্য, এটাও আমার ভুল, যে এর আগে না সেটা মিন করিনি আমি, না জাস্ট আমি বলছি যে ওরা দেখেছে যে আমি আমার অনেক টাইম আর ডেডিকেশন দিয়েছি আর কি, লাইক প্রজেক্ট শেষ হয়ে গেছে, আমার শুট, আমার জব তো শেষ, আমার জব তো র্যাপ হওয়ার পরেই আমার জব শেষ, কিন্তু আমি ওখানে স্টপ করিনি, ওইটা আমি মিন করেছি আর কি। আমিও জোকস করলাম। এনিওয়ে, যদি বলি যে ধরো বাংলাদেশে যে কজনের সাথে কাজ হয়েছে, প্রশ্নটা খুব ট্রিকি, তারপর বলতে চাই যে খুব আরাম পেয়েছো প্রোডাকশনে, প্রোডাকশন ওয়াইজ খুব পেশাদারিত্ব পেয়েছো, কোনটা, কোন কাজটা? বলতে হবে, বলো। না, হ্যাঁ ভালো, টু প্রফেশনাল, রাইট। তো মোটামুটি প্রফেশনালের পর্যায়ে দারুণ অ্যান্সার করেছো আমি জানি, কারণ এগুলো অনেকে মন খারাপ করে যাবে, তাই না? এজন্য সেভাবে উত্তর দিতে হয়, রাইট? না, ভালো এক্সপেরিয়েন্স ছিল। প্রত্যেকটা ডিরেক্টরের সাথেই আমার ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হয়, কারণ সব ডিরেক্টর তো এক হয় না, প্রত্যেকটা ডিরেক্টরের সাথেই একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হয়। আর যদি বড়ভাবে দেখেন তো অবভিয়াসলি বাংলাদেশের প্রজেক্টের সাথে অনেক ডিফারেন্স তো থাকবেই অস্ট্রেলিয়ার সাথে। সো আমি এখন যদি জাপানে গিয়ে হচ্ছে একটা জাপানিজ শো করি, তাহলে ওখানে গিয়েও আমার ওদের কালচারের সাথে, ওদের মানুষের সাথে চলতে হবে। সো হ্যাঁ, প্রথম জীবনে আয়না দেখে মনে করেছিলে যে নায়িকাই হবা, এবং সেই কাজটাই করে যাচ্ছ। কতদিন তোমার মানে মানে এই ইচ্ছাটা থাকবে? এখন আমি জানি যে আজীবন থাকবে, তাই বলবা? সত্যিকার অর্থেই আজীবন কাজটা করে যেতে চাও রূপন্তী? জি, আমি হচ্ছে অনেকগুলো শো দেখি, ইভেন ধরো পিকি ব্লাইন্ডার্স এ দেখবেন আন্ট পলি একটা ক্যারেক্টার আছে, ওর বয়স ধরো 60+, কিন্তু ও আমার ফেভারিট ক্যারেক্টার। আই থিঙ্ক প্রত্যেকটা বয়সের যে এজ গ্রুপ আছে ওটার সাথে আরো ইন্টারেস্টিং আমার ক্যারেক্টার আসবে। সো ইভেন গেম অফ থ্রোনস এও আপনি দেখবেন অনেক ম্যাচিউর হচ্ছে লেডি আছে যাদের ক্যারেক্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট হিরোদের সাথে। তো আমি খুবই এক্সাইটেড, আমার বয়স হবে, বয়স বাড়তে থাকবে, সেটা তো হবেই। ন্যাচারালি যা হয় অবশ্যই আমার ক্যারেক্টারের অফার গুলো হচ্ছে চেঞ্জ হবে। এখন আমি টিনেজারের রোল করছি, সো স্টোরি গুলো হাই স্কুলের ব্যাপারে বা হোয়াটএভার, কিন্তু আশা করি যে ফিউচারে আরো ইন্টারেস্টিং ক্যারেক্টার আসবে, আরো ম্যাচিউর স্টোরি আসবে। সো ওটার জন্য আমি খুবই এক্সাইটেড, আর আশা করি এই প্যাশন নিয়ে আমি আরো ভালো কাজ করতে থাকবো। অবশ্যই, উইশ ইউ গুড লাক। অনেকগুলো টেক্সট এসছে, কিন্তু আবিদা রুচি, এই নারীকে নিশ্চয়ই তুমি চেনো, নাইস কনভারসেশন, ফ্যামিলিয়ার। আমার প্রশ্ন হচ্ছে, এই আবিদা রুচি আসলে তোমার ক্যারিয়ারে, তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, একটু বলো। জি, সো আবিদা রুচি হলো আমার মা, অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশে ধরো যাওয়া হলে সবসময় মার সাথেই যাওয়া হয়, জাস্ট আমরা দুইজন ফ্লাই করে যাই। সো মা সবসময় আমার পাশে থাকে, আর আমাকে অনেক হেল্প করে। স্ক্রিপ্টে ধরো ডায়লগ গুলো রিহার্স করা সব মায়ের সাথেই করা হয়। আর আমি যেহেতু এখনো বাংলা পড়তে পারি না, শিখছি, বাট মা ওই দিক থেকে হেল্প করে অনেক। বাট ইমোশনাল সাপোর্ট দেখেও অবভিয়াসলি আমি যদি কোনো কারণে আপসেট হয়ে যাই, সে হচ্ছে আমাকে আবার আপলিফট করে। সো অল দিক থেকে হচ্ছে মা আমার অলওয়েজ আমার সাইডে থাকে। মানে কোনো কারণে তার মানে আপসেট তো হও, তুমি তো মানুষ, যেহেতু আপসেট তো হইতেই হয়। সো এই টার্মস গুলো কি, কোনো ক্যারেক্টার তো অন্য কেউ নিয়ে নিল, বা তুমি পাইলা না, ব্যাপারটা এরকম? না, জাস্ট আমার নিজের মধ্যে ইনসিকিউরিটি, জাস্ট লাইক বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হলো, না নিজের ইনসিকিউরিটি, ধরো আমার যদি একটা কস্টিউম দেয়, সেটা নিয়ে আমি ধরো কনফিডেন্ট ফিল করছি না, সো আমি মাকে বলি আমি এভাবে ক্যামেরার সামনে কিভাবে যাব, আমাকে খুবই বাজে দেখাচ্ছে। তারপর তো মা তো বলবেই যে কি বলো, তুমি অনেক সুন্দর, কোনো প্রবলেম নাই, তুমি কি দেখে এটা মনে করছো, কোনো প্রবলেম নাই, এখানে সব তোমার মাথার মধ্যে। সো মা আমাকে রিয়ালিটি চেকটা দেয় আর কি, কারণ আমি মাঝে মাঝে আমার মাথার মধ্যে খুব বেশি
ডিপ্রেশনে চলে যাই সামটাইমস, তো আচ্ছা। ওই আর কি। এগুলো বাট মা প্রত্যেকের আমাকে মা অলওয়েজ আসলে হ্যাপি রাখে। মা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মস লাইফে, রাইট? জি, অবশ্যই। তো তোমার ফেমটা, তোমার সাকসেসটা হুম। কে বেশি ক্যারি করে? মা না বাবা? মানে ধরো বলে যে আমার এই যে এটা আমার মেয়ের কাজ, দেখছো এটা আমার রূপন্তী, আমি রূপন্তীর বাবা, রূপন্তীর মা, কে বলে বেশি? উম, বাবা তো এখন পর্যন্ত হিন্দি নিয়ে একটা পোস্টও দেয়নি, সো মা তো ননস্টপ প্রতিদিন দিতেই আছে, সো আই গেস ওই দিক থেকে মা বলতে হবে। আচ্ছা, আর রিলেটিভস এর ভেতরে কে তোমাকে সবচেয়ে বেশি প্রেজ করে বা তোমার গোপনে তোমাকে খুব মানে ওন করে যে আমি রূপন্তীর খালাতো বোনের বন্ধু হই, মানে থাকে না এরকম কিছু, থাকে কেউ কেউ? আই গেস সবাই ইকুয়ালি বলবো। আর যে না আমার ওই অমুক কাজিনটা খুব সবার আগে, বা না, কারো নাম আমি স্পেসিফিকলি বলতে পারবো না, সবাই ইকুয়ালি আমাকে খুবই সাপোর্ট দেয়। খুবই ডিপ্লোম্যাটিক। আর বাট আমার ফ্রেন্ডরাও ইকুয়ালি, ওরা আমার সব পোস্ট গুলো রিশেয়ার দেয়, বা হিন্দি বিনতির গানগুলো ওরা ইউজ করে ওদের স্টোরিতে। সো আমার ফ্রেন্ডরাও আমার একদম ফ্যামিলির পাশাপাশি আমাকে ইকুয়ালি হচ্ছে খুবই সাপোর্ট করে। বাংলাদেশি ছবির জনরা তুমি কোনটা সবচেয়ে বেশি পছন্দ করো? কমার্শিয়াল ফ্যান্টাসি মুভি থাকে যেগুলো শাকিব খান করে বা এখন শুভরা করছে, আবার কিছু যে তুমি যেটার কথা বনলতা সেন, সেগুলো একটু গল্প প্রধান, বা হাওয়া, এই ধরনের। তোমার চুজ ফ্যাক্টর গুলো কোনটা, মানে কোনটা থাকে? স্পেসিফিক বলতে হবে, মানে এই টেকনিক্যাল অ্যান্সার হলে হবে না। অনেস্টলি আমি বাংলাদেশি মুভি দেখি না, আমার নিজের গুলো ছাড়া। বাট বনলতা সেন। জি, ফ্যানরা খেপে যাবে। ও ওকে। কিন্তু না, কিন্তু এটা ভালোবাসার দিক থেকেই আসে, কারণ আমি হচ্ছে বাংলাদেশকে খুব পজিটিভ হিসাবে দেখি, আর আমার মনের মধ্যে আমি ওই পজিটিভিটিটা ধরে রাখতে চাই। সো যখন আমি বাংলাদেশি মুভি দেখা শুরু করি, নেগেটিভ জিনিসগুলো চলে আসে, সো আমি দেখতে পারি না। লাইক আমি বাংলাদেশকে খুবই সুন্দর করে দেখে থাকতে চাই আর কি। হ্যাঁ, এটা সবাই চায়। ধরো তুমি বললা যে কোন ছবি দেখি না আমারটা ছাড়া। ধরো তোমার অপূর্বর সাথে একটা কাজ আসলো, তুমি অপূর্বর সাথে এর আগে কাজ করনি, তো তুমি তখন যখন কাজ শুরু হয় তখন অপূর্বর কাজগুলো দেখা শুরু করে এরকম? না, কিন্তু ডিরেক্টর হিসেবে যখন আমি শুনেছিলাম ধরো শিহাব শাহিনের সাথে আমি কাজ করব, তখন হচ্ছে আমি ডিরেক্টরের হচ্ছে পোর্টফোলিওটা কুইকলি দেখি, সো ওনার প্রিভিয়াস মুভির সব ট্রেলার গুলো দেখি। আমি হচ্ছে না কোনো কো অ্যাক্টরের সাথে কাজ করার আগে ওদের কাজ দেখি না, কিন্তু ডিরেক্টরের উপরে আমি অনেক হোমওয়ার্ক করি আর কি। হ্যাঁ, কারণ হোমওয়ার্কটা আসে কারণ তাহলে আমি বুঝতে পারি যে ওদের স্টাইলটা কি বা ওরা কি চায় আমার কাছ থেকে। সো ওই দিক থেকে হ্যাঁ, আমি হচ্ছে একটু রিসার্চ করি আর কি। তুমি বেশ ম্যাচিউর, অবশ্য 10 বছরের ম্যাচিউরিটি আসা স্বাভাবিক, যেটা অনেকে ভুল করে, যে অনেক বাজে বাজে কাজ হয়তো হাতে নিয়ে যায়, সেটে যে মনে হয়। তোমার এরকম পার্সেন্টেজ কেমন যে কাজটা তুমি রাজি হয়ে নিয়েছো, পেমেন্ট নিয়ে নিয়েছো, কমিটমেন্ট করে ফেলেছো, অন দ্য সেট বা প্রোডাকশন যখন কাজ শুরু করলো হাফ ডানের মধ্যে বুঝলা যে না কাজটা আমি যেভাবে চাচ্ছিলাম ওটা হচ্ছে না, এরকম হয়েছে? এটা হয় সবার টার্মসে, হয় সব অ্যাক্টরদের ভেতরে হয়। কয়টা হয়েছে এরকম? তো ওইটা হইলেও আমি যে স্পিক আপ করি, লাইক আমি প্রাইভেটলি ধরো ডিরেক্টরকে বলবো যে দেখেন এটা নিয়ে আমি, না নাম ধরে তো ওরকম বলবো না, বাট সংখ্যা বলো। 2 বার। তুই কিন্তু সব ডিপ্লোম্যাটিক অ্যান্সার করছিস, বল। হ্যাঁ, থাকে যে প্রত্যেকের ভেতরে আসলে থাকে যে আমার কিছু কিছু কাজ মনে হয় যে আমার নেওয়া ঠিক হয় নাই, তো তখন না এরকম কখনো হয়নি যে আমি কাজ শেষ করে রিগ্রেট করেছি, এরকম কখনো আমার হয়নি। সো আমার যত প্রজেক্ট করেছি আমি ওগুলোর প্রতি আমি খুবই প্রাউড। কিন্তু আমি জাস্ট বলছি যে ছোটখাটো ধরো এই ডায়লগ আমি হ্যাপি ছিলাম না, সো আমি ডিরেক্টরকে বলি যে দেখেন আমার ফিডব্যাক হলে হচ্ছে এই ডায়লগ বাদ দিয়ে আমি যদি এটা বলি আরেকটু ভালো হবে। সো এই টাইপের আর কি, জাস্ট ছোটখাটো জিনিস যেটা প্রজেক্ট কে ওভারঅল আরো বেটার করবে, সো ওই দিক থেকে আর কি। কিন্তু এরকম কখনো হয়নি যে প্রজেক্ট করে আমি রিগ্রেট করেছি, সেটা কখনো হয়নি।
দ্যাটস না। গুড। তার মানে তুমি তুমি খুব স্ক্রিপ্ট এবং প্রোডাকশন খুব ভালো বোঝো। যেহেতু বললা যে জুসি জুসি কিছু খুঁজছি কিনা, ধরো এখন সবাই সিক করে যে আমার ভাইরাল হইতে হবে, আমার কিছু একটা আলোচনায় থাকতে হবে, এটা এখন একটা রোগ হয়ে গেছে। এটা আমি শুধু সাংবাদিকদের দোষ দেব না, অনেক তারকারাও আসলে এখন সোশ্যাল মিডিয়া যেহেতু তুমি অভ্যস্ত, এটা আমিও দেখি, তুমি দেখো, আমরা সবাই দেখি। এটা কি তোমার কাছে সিকনেস মনে হয় নাকি না এটা প্রয়োজন আছে? দেখেন, প্রত্যেকটা ইরার সাথেই হচ্ছে কিছু না কিছু থাকে। সো ধরো 90s এর সময়, ধরো যখন ওয়াকম্যান সেটা নিয়ে সবাই কমপ্লেন করতেছিল যে কি ব্যাপার, আজকাল টিনেজাররা শুধু বাসায় মিউজিক শুনছে না, এখন রাস্তায় রাস্তায় গান শুনছে। বা প্রত্যেকটা জেনারেশনের সাথে টেকনোলজি তো ইমপ্রুভ হবে, আর সেটার সাথে নেগেটিভ আসবে। কিন্তু আচ্ছা। এটা প্রত্যেকটা মানুষের উপরে ডিপেন্ড করে সেই টেকনোলজি ওরা কিভাবে ইউজ করবে। সো আমি পার্সোনালি হচ্ছে ধরো টিকটক ইউজ করি না, বা কোনো ভাইরাল ট্রেন্ড করি না, ড্যান্স গুলো করি না, আমার জন্য এটা না। কিন্তু আমি হচ্ছে টেকনোলজি ইউজ করি কাজের জন্যই আর কি, যেটা আমি বলতেছিলাম যে আমি আমার ফেসবুক ট্রিট করি হচ্ছে আমার পোর্টফোলিওর মতো। সো আমি সবকিছু নাইস এন্ড ক্লিন রাখি ওখানে। আর মেইনলি আমি পোস্ট করি হচ্ছে এই তো হিন্দি বিন্দির যেই তো প্রমোশন চলছে, সো ওটার মার্কেটিং হিসেবেই আমি ধরো আমার ফেসবুক ইউজ করছি। সো এটা মানুষের উপরে ডিপেন্ড করে, লাইক এনিথিং ইউনো Alright. একজন কিভাবে তাদের সোশ্যাল মিডিয়া ইউজ করবে ওটা ওদের উপরে ডিপেন্ড করে। So তুমি তুমি তোমার মতো, রাইট? সেটাই। আমার জন্য ভিউজ বা কত কমেন্ট আসতো বা কত লাইকস ওটা আমার জন্য ম্যাটার করে না। ইভেন অনেস্টলি হিন্দি বিন্দি বের হওয়ার পর আমার ফলোয়ার্স বাড়েনি ওরকম, ইভেন দো আমার হলে মন হলে খারাপ এখন হয়নি আমার তোমার? সিনেমা চলছে। মানে তাতে না মন কোনো খারাপ হয়নি? না কোনো এফেক্ট হয়নি, কারণ এটা তো জাস্ট একটা নাম্বার। আর আমি পার্সোনালি তো ফিল করেছি যে যেহেতু আমি প্রিমিয়ার নাইটে ছিলাম, সো আমি ফেস টু ফেস দেখেছি যে মানুষ কত এনজয় করেছে হিন্দি বিন্দি। আর সবাই আমার কাছে পার্সোনালি এসে আমাকে বলতেছিল যে তোমার ক্যারেক্টারটা আমার জন্য খুবই মিনিংফুল ছিল, আমার পার্সোনাল লাইফেও হচ্ছে আমি রিলেট করতে পেরেছি। বা সো আমি তো ফেস টু ফেস ফিল করেছি মানুষের ভালোবাসা। সো এটাই আমার জন্য আর কি মিনিংফুল। আর এই সেম মানুষ তো অবভিয়াসলি আমার ফেসবুকে ঢুকে এখন লাইক দেবে না, কিন্তু এটা তো কোনো ম্যাটার করে না আমার জন্য। সো লাভলি, খুবই হ্যাঁ। সুন্দর, দারুণ বললা, থ্যাংক ইউ, অ্যাপ্রিসিয়েট ইট। তো তোমার কাছে ধরো এই যে ভাইরাল ফ্রিকনেস যেহেতু তোমার ভেতরে নাই, আহ, তুমি কি মনে করো যে তুমি কিছুটা পিছিয়ে যাচ্ছ ট্রেন্ড থেকে? এরকম মনে হয়? মনে হয় না? ঠিক আছে, আই এম অন দ্য ট্র্যাক। কারণ যারা ধরো টিকটকে ড্যান্স করছে ওদের মুভি তো রাইট নাও সিডনিতে চলছে না। সো আমি কেন আমি কেন কম্পেয়ার করব ওর সাথে আর আমার সাথে? এটা তো কম্প্যারিজন আসেই না। রাইট। সো ড্রিমি ক্যারেক্টার কোনটা তোমার? ড্রিমটা পাল্টায় প্রতিনিয়ত। তোমার 10 বছর আগে যে ড্রিম ছিল, এখন ড্রিমটা আরো একটু এগিয়ে গিয়েছে, এখন কোন পর্যায়ে আছে? টম ক্রুজের সাথে কাজ করা না? না, ড্রিম তো সেমই আছে, যেটা হচ্ছে ভালো ভালো কাজ করা, মিনিংফুল মুভিগুলো করা, সেটা সেম আছে। আর আই গেস ড্রিম ক্যারেক্টার যদি বলেন, আমি ফ্যান্টাসি আর সায়েন্স ফিকশন খুবই লাইক করি। আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে এখনো ওরকম শুরু হয়েছে লাইক রোবট নিয়ে বা ওরকম কিছু, এখনো ওরকম বাজেটও নাই আই গেস বাংলাদেশে ইয়েট, আসবে ফিউচারে। বাট ওইটা আমার ড্রিম রোল, যে যে কোনো একটা সায়েন্স ফিকশন ফিউচারিস্টিক একটা মুভিতে ক্যারেক্টার করা। দারুণ। তোমার কাছে যেহেতু তুমি নিজেকে বাংলাদেশি হিসেবে খুব ওন করো, বাংলাদেশকে লালন করো, এবং তোমার কিছু অ্যাক্টিভিটিসে আমি দেখেছি যে সমকালীন রাজনীতি বা সমকালীন যে বাংলাদেশ, সেটা নিয়ে তুমি সরব থাকা, তোমার পারসেপশনটা ক্লিয়ার করে ফেসবুকে লেখা বা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, কয়েকটা ছবি দেখলাম। এটা এটা তুমি কি সচেতন ভাবেই করো যে না, আমি বাংলাদেশের যা হচ্ছে সেটা একদম শিশু ধর্ষণ থেকে শুরু করে রাজনৈতিক যে কোনো জায়গা থেকে, এটা কি ভেবে করো? তুমি তো অস্ট্রেলিয়া আছো, সুন্দর সুখে দারুণ ওয়েদারে দারুণ দেশে আছো, এগুলো না ভাবলে হয়? সেগুলো কেন ভাবো? তোমার কোন ভাবনার জায়গাটা আমি শুনতে চাই।
আই গেস এটা হচ্ছে যেখান থেকে আসে হলো আমার প্ল্যাটফর্মটাকে ইউজ করা। আই মিন আমার ওরকম তো ফলোয়ার্স নাই, বাট যারা আছে লিস্ট যদি ওদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে পজিটিভলি, একজনকেও যদি ইনফ্লুয়েন্স করে তাহলে সেটাই আমার জন্য ইনাফ। তো আই গেস আমার জন্য ব্যাপারটা হলো জাস্ট আমার প্ল্যাটফর্মটাকে ইউজ করছি ভালোভাবে। তো ওই জন্য আমি মাঝে মাঝে হ্যাঁ পলিটিক্স নিয়ে পোস্ট করি বা যেটাই হোক। আর হ্যাঁ অবভিয়াসলি আমি তো সেফ আছি সিডনিতে, কিন্তু সেটা কোনো ম্যাটার না। ইনজাস্টিস তো হচ্ছে ইনজাস্টিস, সেটা যে কোনো দেশেই হোক। আর আমরা তো সবাই মানুষ, যে কান্ট্রি থেকেই হোক। তো হ্যাঁ আমরা যদি কোনো কিছু ভুল দেখি সেটা নিয়ে তো স্পিক আপ করা উচিত আই গেস। দারুণ। সো তোমার ধরো ফিল্মে বা কাজ করে বেশ সাফিসিয়েন্ট তুমি আয় উপার্জন করলা, তোমার জবের থেকে জব এক্সিট করে ফেললো, বরঞ্চ জবটা তোমার কাছে টাইম ওয়েস্ট মনে হচ্ছে, সেখানে কি জবটা কুইট করবা, একদম ডেডিকেটেডলি ফিল্ম করবা, সেই দিনের অপেক্ষায় থাকো? অনেস্টলি আমার বিগেস্ট ফিয়ার হচ্ছে ফেমাস হওয়া। লাইক লাইক এটা আমার একটা ভয়। বিজনেস করছো না, তুমি তো ফিল্ম বিজনেসে আছো। না আই নো লাইক ভয় বলতে হচ্ছে ধরো আমি ওই পর্যায়ে যেতে পারি না যে আমি রাস্তায় নামলেই হচ্ছে মানুষ আমাকে লাইক ক্রাউড এসে পড়বে, বা আমি হচ্ছে ফ্রেন্ডসদের সাথে একটা রেস্টুরেন্টে ডিনার করতে পারবো না। আমি কখনো এই পর্যায়ে আমি যেতে চাই না। আমার জাস্ট হচ্ছে ভালো কাজ করতে চাই। আর যেটা আপনাকে বলতেছিলাম, নাম্বারস ম্যাটার করে না, যে ফলোয়ার্স বাড়লো কিনা। ইনফ্যাক্ট জাস্ট মানুষ কাজটা দেখুক, আমাকে না খুঁজে পেলে আরো বেটার হয়, বাট অ্যাটলিস্ট মনে রাখবে যে না এই মেয়েটা খুবই ভালো কাজ করেছে আর ওর ক্যারেক্টারটা আমাকে খুবই টাচ করেছে। সো এটাই আমার জন্য ব্লেসিং কাউন্ট হবে আর কি। মানে ধরো তুমি কঙ্কনা শর্মা হইতে চাও, দীপিকা পাডুকোন হইতে চাও না? হ্যাঁ সেটা হ্যাঁ এটা ভালো এক্সাম্পল। রাইট। জি ওরকম। বাংলা অস্ট্রেলিয়া সিডনিতে মেবি নাবিলা এক দুইটা অভিনয় করেছে, জন আব্রাহাম কি সামথিং। তো এই বলিউড প্রোডাকশন গুলো অনেক স্লিপারি হয়। বাংলাদেশেও কয়েকজন ট্রাই করেছে, যে এক দুটো কাজ করার পরে আসলে ওরা ওদের ভেতরে নেপোটিজম বা অনেক রকম কোয়ালিটি অনেকে নক করে। তো এটা যেহেতু অস্ট্রেলিয়া বেসড গল্প ছিল, সো তোমার ওই জায়গায় কি মনে হয় বলিউডে ক্যারিয়ার করা বা রেগুলার কাজ করা, কিংবা এখন ধরো নেটফ্লিক্স প্রাইম থেকে শুরু করে ওটিটি গুলো তো অনেক অনেক কাজ করছে, সো কাজের ক্ষেত্রগুলো এখন কেমন পাচ্ছ, মানে কমফোর্ট কেমন পাচ্ছ, যেটা সুযোগ আছে, মানে হোপ কেমন পাও এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো? ভালো খারাপ দুইটাই আছে। আমি পার্সোনালি হচ্ছে খুবই ওল্ড স্কুল, আমি এখনো মুভি দেখতে লাইক করি সিনেমা হলে গিয়ে। আমি প্রায় হলে গিয়ে মুভি দেখি। কিন্তু আমি নোটিস করেছি যে এই ওটিটি প্ল্যাটফর্ম আসার পর থেকে অনেকেরাই আর যায় না হলে। আমি জানি না বাংলাদেশে কি হচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়াতে পুরো কালচারটা চেঞ্জ হয়ে গেছে। মানুষ অনেক লেজি হয়ে গেছে, ওরা ধরো ট্রেনে হচ্ছে মোবাইলে মুভি দেখছে। কিন্তু আমার জন্য মুভি গেলে লাইক হলে গিয়ে আমার দেখতে হয়। সো আমি ওই এক্সপিরিয়েন্সটা খুবই এনজয় করি। আর হিন্দিও এক্সাম্পল আমি অনেককেই হচ্ছে পার্সোনালি মেসেজ দিয়ে ইনভাইট করেছি যে হে আমার মুভি চলছে, প্লিজ আপনি আপনার নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে দেখে আসেন। ওরা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ও প্রাইমে আসলে আমি দেখে নেব না, বা নেটফ্লিক্সে আসলে তখন আমি দেখে নেব না। ম্যাক্সিমাম এরকম আমি রিপ্লাই পাচ্ছিলাম। এন্ড অনেস্টলি একটু মন খারাপ হয়েছে, কারণ হিন্দি যে টাইপের মুভি একদম গ্র্যান্ড স্কেলে যেভাবে বানানো হয়েছে, সাউন্ড ট্র্যাক আর মিউজিকটা স্পেশালি, এটা লাইক একটা হলের এক্সপিরিয়েন্স। আর আমি খুবই লাইক জাস্ট একটা মুভি লাভার হিসাবে আমি অনেস্টলি হিন্দি মুভিটাকে খুবই এনজয় করেছি হলে। আর আমি খুব স্যাড ফিল করেছি যে লাইক অনেকেরাই মিস আউট করবে, জাস্ট ওদের মোবাইল স্ক্রিনে দেখবে। কিন্তু এনিওয়ে অফ টপিকে চলে যাচ্ছি। না অপরচুনিটি ডেফিনেটলি আরো ওপেন হয়েছে, কারণ আগে শুধু হচ্ছে তোমার রিলাই করতে হতো যে
কানেকশনের মাধ্যমে তাহলে তুমি বলিউডে ঢুকতে পারবা, কিন্তু এখন নেটফ্লিক্স বা প্রাইম ওরা অনেক ফান্ডিং দেয় হচ্ছে ফার্স্ট টাইম ডিরেক্টরদের সাথে বা নিউ কামারদেরকে অনেক অপরচুনিটি দেয়। সো হ্যাঁ, সেই দিক থেকে হচ্ছে খুবই ভালো, কারণ অনেক ওপেন কাস্টিং কল হয় অনলাইনে। তো আরো অপরচুনিটি আছে অ্যাক্টার্সদের জন্য, শুধু অ্যাক্টার্স না বাট ক্রুদের জন্য। ধরো লাইটিং বা সাউন্ড যেটাই হোক, আজকাল আপনি দেখবেন যে অনলাইনেই হচ্ছে ওরা জব গুলো পোস্ট করে। সো হ্যাঁ, সেই দিক থেকে হচ্ছে খুবই ভালো আর কি, পজিটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তোমার ওটিটির প্রতি খুব একটা আগ্রহ নেই এখন পর্যন্ত, ফুল লেন্থ ফিল্মটাই তোমার ফার্স্ট চয়েস? না, আই মিন আমার জন্য হচ্ছে মেইন অবভিয়াসলি স্ক্রিপ্ট আর ক্যারেক্টার, সেটা ইউটিউব নাটকের জন্য হোক বা ওটিটি ফিল্মের জন্য হোক, ডাজন্ট ম্যাটার কোথায় ডিস্ট্রিবিউট হবে। না, ইটস ওকে, ওটা জাস্ট আমার না না, এটা আমার চরকির প্রথম কাজ, সুতরাং চরকি তো ম্যাটার করে তোমার জন্য, মানে একটা প্ল্যাটফর্ম তো ম্যাটার করে যে না চরকির একটা ফার্স্ট কাজ হচ্ছে, সুতরাং হ্যাঁ, কারণ ওই দিক থেকে হচ্ছে আরো মানুষের চোখে পড়বে আর কি, কারণ অনেকেরাই হচ্ছে এখন ধরো চরকিতেই হচ্ছে ওদের মেম্বারশিপ আছে, সো ওখানে না গেলে আমিও হচ্ছে ধরো ফিউচার ডিরেক্টরদের সাথে কাজ করতে পারবো না। সো ওই দিক থেকে হ্যাঁ, লাইক এক্সপোজারের দিক থেকে হচ্ছে ভালো আর কি।